এই মেয়ে, এই জঙ্গলে শুয়ে আছো কেন? হ্যালো। হাতে থাকা কড়াই গাছের চিকন ডাল দিয়ে মেয়েটির গায়ে হালকা গুঁতো দিয়ে বলল রবি। মেয়েটির কোনো প্রকার হেলদোল নেই, নেতিয়ে পড়ে আছে শুকনো পাতার উপর। রবি মাটিতে এক হাঁটু গেড়ে বসলো। আঁখি দুটি বিজ্ঞ ব্যক্তিদের মতো ছোট ছোট করে মেয়েটিকে পর্যবেক্ষণ করতে লাগলো সে। চারদিক নিস্তব্ধতায় ছেয়ে আছে। মাথার ওপর থাকা বিশাল বৃক্ষের ওপর দিয়ে উপরন্ত বাজ পাখির ডাক ভয়ঙ্কর রূপে ভেসে এলো। গহীন জঙ্গল, চারপাশে পিনপিন নীরবতা বিরাজমান। কিয়ৎক্ষণ পর পর ছোট ছোট পাখির কিচিরমিচির ধ্বনিতে মুখশ্রীর এই গহীন জঙ্গল। এত বড় জঙ্গলে এই মেয়ে একা কি করতে এসেছে তা কিছুতেই বুঝতে পারছে না রবি। কাঁধের ব্যাগ থেকে হালকা বেগুনি রঙের পাতলা স্টিলের পানির বোতল বের করে পানি হাতে নিয়ে মেয়েটির মুখে ছিটে ফুটো দিল রবি। পরপর কয়েকবার দেবার পর মেয়েটি পিটপিট করে তাকায়। কপালের এক পাশ ফুলে বাঁশ হয়ে আছে, সেখানে হালকা চিনচিন ব্যথা করছে। কুচকানো চোখ মেলতেই ঝাপসা ঝাপসা পরিবেশ দৃশ্যমান হয়। মুখের সামনে অপরিচিত একজন ছেলেকে ঝুঁকে থাকতে দেখে ধরফরিয়ে পিছিয়ে যায় শশী। ভার্ত গলায় অস্পষ্ট সুরে বলে ওঠে, প্লিজ আমাকে মারবেন না, প্লিজ ছেড়ে দিন আমাকে। রবি তার কপালে ভাঁজ ফেলে বলল, তোমাকে ধরে রেখেছে কে? শশী তার ঝাপসা চোখে দৃষ্টি মেলে আশেপাশে ঘাড় ঘুরিয়ে দেখে। জোরপূর্বক শুকনো ঢোক গিলল। উঠে দাঁড়ালো রবি। বোতলের মুখ লাগাতে লাগাতে বলল, ভেবেছিলাম মরে টরে গেছো বুঝি। যাক ভালোই, এবার বাড়ি যাও। রবি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই শশী বলে ওঠে, পানি খাবো আমি। মলিন চোখে তাকালো রবি। নিশ্চুপ থেকে এক হাতে পানির বোতল এগিয়ে দিল। শশী বোতলের হাতে নিয়ে ঠক ঠক করে পুরো পানির বোতলের পানি সাবার করে দিল। রবি দাঁড়িয়ে থেকেই প্রশ্ন করলো, জঙ্গলের রাস্তায় কেউ আসে না, এই সময় জঙ্গলের মাঝখানে কি করছিলে তুমি? বাই এনি চান্স কোনো ক্রাইমের সাথে জড়িত নও তো তুমি? শশী বিস্মিত চোখে তাকায় রবির দিকে। প্রত্যুত্তর না করে উঠে দাঁড়িয়ে নীল রঙের কুর্তিতে তাকা ধুলোবালি হাত দিয়ে ছাড়ে। রবি এখনো শশীর অবস্থান বোঝার চেষ্টা করছে। জামা ছাড়া শেষ হলে শশী রবিকে প্রশ্ন করে ওঠে, এটা কোন জায়গা? চোখ বড় বড় করে তাকায় রবি। অবাকের সপ্তম আকাশের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে প্রায়। বিস্মিত কণ্ঠে বলে ওঠে, জায়গার নাম জানো না? তাহলে এখানে এলে কি করে? শশী বলল, আশ্চর্য, আমি এখানে স্বেচ্ছায় ঢ্যাং ঢ্যাং করে আসছি নাকি? ভুলে চক্রে পাচারকারের হাতে পড়েছিলাম। ভাগ্যিস চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছি। দৌড়াতে দৌড়াতে এখানে এই খাম্বাটার সাথে ধাক্কা লেগে বাংলা সিনেমার মতো অজ্ঞান হয়েছি। কিন্তু জায়গাটার নাম কি? কিডন্যাপার জঙ্গলে আনলো কেন আমায়? রবি বিরক্ত হলো। সংক্ষেপে বলে দিলেই তো পারতো সে পাচারকারীদের হাতে পড়েছে। এত প্যাঁচাল পাড়ার কি আছে? বিরক্তি নিয়ে শশীর দিকে তাকালো রবি। কিছু না বলে চুপচাপ জঙ্গলের মাঝে হাঁটা শুরু করলো। শশীও তার পিছু পিছু হাঁটতে থাকে। চারপাশ কোলাহল মুক্ত হওয়ায় কেবলমাত্র পদচারণে ঝলমল আওয়াজ হচ্ছে। পা ফেলার মাঝে মাঝে গাছের শুকিয়ে যাওয়া পাতা মুচমুচিয়ে উঠছে। শশীকে পিছু আসতে দেখে রবি দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলে, এই মেয়ে, আমার পিছে আসছো কেন? শশী ভ্যাবাচেকা খেয়ে বলল, তাহলে কোথায় যাব? আমি কিভাবে বলবো? যেখানে খুশি যাও, আমার পিছু নিও না। শশী কপাট ক্রোধ দেখিয়ে বলল, জঙ্গলের মাঝে একটা মেয়েকে একা ফেলে যাবেন? কত বড় নির্দয় লোক আপনি। রবি বলল, হ্যাঁ, ফেলে যাব। যেদিকে ইচ্ছে সেদিকে যাও, আই ডোন্ট কেয়ার, বাট আমার পিছু নিও না। শশী কাদু কাদু স্বরে বলল, ভাইয়া প্লিজ আমাকে একা ফেলে যাবেন না। এই জঙ্গলে আপনি ছাড়া আমার কেউ নেই। আমাকে বিপদে ফেলে যেতে পারেন না, এ হতে পারে না। আপনি এমন করতে পারেন না, কিছুতেই না। বিরক্তির চূড়ান্ত পর্যায়ে রবি কটমট চোখে শশীর দিকে তাকালো। কি এক উটকো ঝামেলা এসে ঘাড়ে পড়লো তার। কিরমির করতে করতে নীরবের সামনে এগোতে থাকে। শশী মনের আনন্দে তার সাথে আগাচ্ছে। ঝোপ ঝাড়ের মাঝে সরু রাস্তা ধরে ক্রমশ এগিয়ে যাচ্ছে দুজন যুবক যুবতী। রবি হাতে থাকা চিকন ডাল দিয়ে সামনের আগাছা সরিয়ে এগোচ্ছে। শশীও তার একদম কাছাকাছি থেকে হাঁটছে। বড় বড় লতা গাছের পাতাগুলো চকচকে সবুজ। কিছু কিছু গাছ একদম
সোজা উঠে আকাশ ছোঁয়ার চেষ্টা করছে। শশী গহীন জঙ্গলের চারপাশ দেখতে লাগলো। ছোট ছোট গর্তগুলোতে বড় বড় কদম ফেলে পার করছে। শশী খেয়াল করছে ক্রমশ দুজন জঙ্গলের দিকেই এগোচ্ছে। কৌতূহল বশত শুধালো, আমার কেন জানি মনে হচ্ছে আমরা জঙ্গলের মাঝে চলে যাচ্ছি। মেইন রোড কোন দিকে? রবি পিছনে না ফিরে সামনে হাঁটতে হাঁটতে উত্তর দিল, জঙ্গলের মাঝেই যাচ্ছি, কোনো মেইন রোড এইদিকে পাওয়া যাবে না। অবাক হলো শশী, চেঁচিয়ে উঠল, মানে কি জঙ্গল থেকে না বেরিয়ে আপনি জঙ্গলের মাঝে যাচ্ছেন? শশীর চেঁচানোর আওয়াজে ভ্রু কুঁচকে তাকায় রবি। কপালে শুষ্ক ভাঁজ ফেলে বলল, আমি কি একবারও বলেছি যে হাইওয়েতে যাচ্ছি? না, কিন্তু জঙ্গলের মাঝে গিয়ে কি হবে? যেদিকে গেলে হাইওয়ে পাওয়া যাবে সেদিকে যাই। রবি দাঁতে দাঁত পিষে বলে উঠল, আমি তো আগেই বললাম তুমি তোমার ইচ্ছা মতো যাও, পিছু নিও না। আমি জঙ্গলের মাঝেই থাকি, সো সেখানে যাচ্ছি। আসলে আসো, না হলে বিদায় হও। বলে হাতের শক্ত কড়ই গাছের লাঠিটা দিয়ে ঠাস ঠাস করে ঝোপঝাড় পরিষ্কার করে সামনে এগোতে লাগলো। শশী পিছে পিছে হাঁটতে হাঁটতে বলল, জঙ্গিরা জঙ্গলের মাঝে থাকে শুনেছিলাম, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না। তাহলে জঙ্গলে থাকেন কেন? উত্তর দিল না রবি, চুপচাপ এগোতে লাগলো। শশী উত্তর না পেয়ে আবার বলতে লাগলো, ও বুঝলাম বুঝলাম, নিশ্চয়ই কোনো পাচারকারীর আকাম করেছেন। নিশ্চয়ই কোনো প্রকার আকাম করেছেন, যার জন্য আপনার বাবা মা বাড়ি থেকে বের করে দিয়েছে। পুলিশ আপনাকে তন্ন তন্ন করে খুঁজছে। জঙ্গলের মাঝে তো কেউ আসে না, তাই এখানেই থাকছেন। প্রাইভেসি ফ্যাক্ট। দেখেছেন আমি কত ইন্টেলিজেন্ট, কি সহজে বুঝে গেলাম। দাঁড়িয়ে পড়লো রবি, ধমকে উঠল, আর একটা ফালতু কথা বললে গালে চড় লাগাবো মেয়ে। শশী ঠোঁট উল্টে বলে, এই মেয়ে বলবেন না, আমার নাম শশী। শশী, মশা, শশা যাই হোক, তুমি চুপ থাকলে আসো, না হলে নিজের রাস্তা দেখো, মাথা খারাপ করবে না। শশী তৎক্ষণাৎ মাথা দুলিয়ে বলল, ঠিক আছে, কথা বলবো না, মুখে কষ্টেপ লাগিয়ে নিলাম। রবি সজোরে তপ্তশ্বাস ফেললো। এগোতে লাগলো সামনে। হাত ঘড়িতে তাকিয়ে দেখে বিকেল 3:45 বাজে। দ্রুততার সাথে কুড়ে ঘরে ফিরতে হবে। হোয়াট ননসেন্স! এতগুলো টাকা দিয়ে তোমাদের রাখলাম কেন? টাকাগুলো কি আমি হাওয়ার উপর দিয়েছি? একটা মেয়েকে চোখে চোখে রাখতে পারোনি? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে? কেবিনে বসে হুঙ্কার দিয়ে বলল ডক্টর সোহরাব। রাগে শরীর তার মৃদু কাঁপছে। আট পাকা চুলগুলো এক হাতে পিছে ঠেলে আবারও বলতে লাগলো, আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়, আই সোয়ার তোদের আমি একদম মেরে ফেলবো। ফোনের অপর পাশে থাকা কালো কাপড় পরা 3 জন দেহরক্ষী ভয়ে কাচুমাচু হয়ে আছে। শশী কিভাবে তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে তারা 3 জন মোটেও টের পায়নি। ভয়ে ভয়ে শুকনো ঢোক গেল 3 জন। শুধালো, চিন্তা করবেন না স্যার, ম্যাডামকে আমরা খুঁজে বের করব। এ যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দেওয়ার উপক্রম। ডক্টর সোহরাব মাত্রা অতিরিক্ত ক্রোধে টেবিলের উপর থাকা ফ্লাওয়ার ভেস ছুঁড়ে ফেলে চেঁচিয়ে উঠল, জাস্ট শ্যাট আপ ইডিয়েট! ইমিডিয়েটলি লোক লাগাও। আমি আমার মেয়েকে চোখের সামনে দেখতে চাই এবং সুস্থতার সাথে যেন তাকে পাই। তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। 3 জন সম্মতি দিল। অতঃপর হুড়মুড়িয়ে শশীকে খোঁজা শুরু করলো। সোহরাব কল কেটে তার বন্ধু ইন্সপেক্টর ইকবালকে কল দিয়ে পুরো ঘটনা খুলে বলল। ইকবাল আশ্বাস দিল তারা পুলিশ ফোর্স লাগাবে, শশীকে খোঁজার চেষ্টা করবে। তবুও শান্ত হলো না সোহরাব। কপালের ওপর জমে থাকা ঘামগুলো এক হাতে মুছল। ভয় হচ্ছে তার। শিশিরকে হারিয়ে একদম ভেঙে পড়েছিল সে। এখন একমাত্র মেয়েকে নিয়েই তার দুনিয়া। মেয়ের জন্যই বুকে শত কষ্ট চেপে বেঁচে আছে সে। আর শশীকে হারালে সে বাঁচতে পারবে না, কিছুতেই না। স্বচ্ছ অম্বর, মাঝে সাদা কাদম্বরী ভাসছে। সবুজে ঘেরা পাহাড়ি গাছগাছালি, সদ্য ফোটা কচি পাতার ঘ্রাণ চারপাশ ছড়িয়ে আছে। মাটিতে ছোট ছোট গর্তগুলোতে রয়েছে ঘাস ফুল। সূর্য পশ্চিম আকাশে প্রায় হেলে পড়েছে। তার হলুদ লালচে আবার রেশ পরিধিতে ছড়িয়ে রয়েছে। কিয়ৎক্ষণ পর সূর্য ডুবে যাবে। রবি হাত ঘড়িতে সময় প্রখর করে নেয় একবার। ঘড়ি থেকে চোখ সরিয়ে শশীর দিকে তাকায়।
বেচারি এতটা রাস্তা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠেছে। হাঁটুতে 2 হাতের ভর ফেলে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করলো, কি এমন রাজপ্রাসাদ আছে শুনি যার জন্য এত হাঁটা? আল্লাহ, আমার দেহের অর্ধেক শক্তি গায়েব। রবি সব সময়ের মতো তার তেরা উত্তর দিল। আমি তো বলিনি আমার সাথে এসো। শশী রবিকে ক্রস করে সামনে এগোতে এগোতে বলল, হ্যাঁ জানি জানি, 100 বার এই একই কথা বলতে হবে না। নেহাত ঠেকায় পড়ে আসতে হয়েছে। ঝোপঝাড় পেরিয়ে খোলা আকাশের নিচে এলো দুজন। শশী আশেপাশে দেখতে দেখতে হঠাৎ একটা কুটিরে তার চোখ আটকে যায়। ওয়াও বলে সেদিকে এগিয়ে এসে দেখতে থাকে পাহাড়ের উপরে একপাশে ছোট্ট টিনের একটা ঘর, চারপাশ টিন আর বাঁশ দিয়ে বাঁধানো বেড়া, উপরে টিন আর বন মিশ্রিত তৈরি ছাউনি। ঘরটির একপাশে কাঠের দরজা, দরজার পাশে একটা ছোট্ট জানালা। ঘরটি ঘুরে ঘুরে দেখে রবিকে প্রশ্ন করলো, এটা কার ঘর? দেখতে অনেক সুন্দর, ইউনিক। আপনি এখানে থাকেন? রবি তার কাঁধের ট্রাভেল ব্যাগ নামিয়ে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, যেহেতু আমি এখানে থাকি সেহেতু আমারই ঘর হবে, তাই না? শশী এখনো অবাক হয়ে মুগ্ধ চোখে দেখছে। রবির পিছু পিছু ঘরের ভিতর ঢুকে আরেক দফা অবাক হয় সে। ঘরে একপাশে একটা সিঙ্গেল বিছানা, সাদা চাদরে মোড়ানো, তার পাশে ছোট্ট কেবিনেট, দুটো কফির মগ রাখা তাতে, একপাশে মাটির চুলা, কিছুটা ভাঙ্গার মতো একটা আলমারি। রবি তার গলায় ঝুলানো ক্যামেরাটা বিছানার উপর রাখলো, তারপর নিজে ধপাস করে শুয়ে পড়লো 2 হাত 2 দিকে মেলে। শশী এখনো ঘুরে ঘুরে দেখছে ঘরটা। ঘরের পশ্চিম পাশে একটা বড় জানালা, যা দিয়ে দূর দূরান্তের পাহাড় স্পষ্ট দেখা যাচ্ছে। এখান থেকে আকাশের সাদা মেঘগুলো স্পষ্ট দৃশ্যমান, যেন হাত বাড়ালেই তাদের ছোঁয়া যায়। যেহেতু পাহাড়ি এলাকা সেহেতু এখানে বাতাসের বেগ বেশি, তাও আবার জানলার পাশে খোলা স্থান, দূর দূরান্ত থেকে বাতাস আসছে। প্রবল বাতাসে শশীর চুলগুলো উঠছে। জানলা দিয়ে মুখ বাইরে এনে চোখ বন্ধ করে উপলব্ধি করলো মুহূর্তটা। তার মাঝে টান টান উত্তেজনা কাজ করছে। প্রফুল্লিত মনে রবির দিকে ঘুরে বলতে লাগলো, সিরিয়াসলি বলছি, এত সুন্দর জায়গা আমি আগে দেখিনি। জাস্ট অ্যামেজিং। আপনি এখানেই থাকেন? ওয়াও, কত লাকি আপনি। ইস, এটা তো হিডেন হাউসের মতো লাগছে। আমি মুভিতে দেখেছি অনেক, এবার বাস্তবে দেখতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। রবি বিছানা থেকে মাথা উঠিয়ে দেখলো শশীর চোখ মুখ খুশিতে চিকচিক করছে। অল্পতে এমনি এত খুশি? অবাক লাগলো রবি, কিন্তু মুখে বলল, এত খুশি হওয়ার কিছু নেই। আজ রাতটার জন্য জায়গা দিয়েছি, কাল সকালে আউট হবে এখান থেকে। গটি। শশী প্রতিউত্তর করলো না, বললেই হলো কাল চলে যেতে। এত সুন্দর একটা জায়গা ফেলে যেতে চাইবে কে? শশী জীবনেও না। একবার যেহেতু আসতে পেরেছে সেহেতু যতদিন না তার তৃপ্তি মিটছে ততদিন কোথাও যাবে না। জানলা দিকে ঘুরে আকাশ দেখতে লাগলো। দূরে সূর্যের হলুদ লাল সংমিশ্রণে রং আকাশে স্পষ্ট। সূর্য ডোবার মুহূর্তটা অসাধারণ। শশী এই মুহূর্তটাই উপভোগ করছে। রবির কিছু একটা মনে পড়তেই উঠে দাঁড়ায়। শশী তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ে, কোথায় যাচ্ছেন? রবি বিছানার পাশে থাকা মাটির কলস হাতে নিয়ে শশীকে বড়দের মতো শাসনের কণ্ঠে বলল, সন্ধ্যা হয়ে গেছে, ভুলেও বাহিরে বের হবে না। আমি পানি নিয়ে আসছি। শশী বাধ্য মেয়ের মতো মাথা তুলে হ্যাঁ সম্মতি দিল। আশ্বাস পেয়ে রবি দরজা হালকা ফিরিয়ে চলে যায় ঝর্ণার কাছে। এখান থেকে প্রায় মিনিট 5 দূরে একটা ছোট্ট ঝর্ণা আছে, পানি স্বচ্ছ। রবি সেখান থেকে এক কলস পানি নিয়ে নেয় খুব সাবধানতার সাথে। অতঃপর নিজে সেই ছোট্ট কুড়ে ঘরে দিকে পা বাড়ায়। দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে শশী পুরো বিছানায় নিয়ে ঘুমিয়ে আছে। কপালে ভাঁজ পড়ে রবির। আস্তে আস্তে তার মাত্র 10 মিনিটের মতো লেগেছে। এতটুকু সময় ঘুমিয়ে গেল মেয়েটি। সে তো সারা রাত একাত ওকাত হয়েও ঘুমাতে পারে না, আর এই মেয়ে দেখো কি শান্তিতে ঘুমিয়ে আছে। রবি বিছানার পাশে কলসটা রাখে, আলমারি থেকে একটা ব্ল্যাক টি শার্ট বের করে পরে নেয়। বারবার চোখ ঘুরিয়ে শশীর দিকে তাকাচ্ছে। মেয়েটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে কিভাবে? এত সহজে তাকে কেনই বা বিশ্বাস করলো? যদি সে খারাপ কিছু করে তো? তারই জায়গায়
অন্য কেউ থাকলে নির্ঘাত খারাপ কিছু করে ফেলতো এই সুযোগে। তপ্ত শ্বাস ফেলল রবি। নিঃশব্দে দরজা হালকা ভিড়িয়ে বেরিয়ে গেল ঘর থেকে। রাতের স্বচ্ছ আকাশ, শুকিয়ে যাওয়া কাঠ, গোল পাতা দিয়ে সাজানো আগুন দাউ দাউ করে জ্বলছে। দূরের পাহাড় থেকে দৃশ্যটা স্পষ্টমান। রবি একটা গোল পাতা হাতে নিয়ে আগুনের মাঝে দিল। মুহূর্তেই শুকনো পাতায় চারপাশ আগুনে ছাই হয়ে গেল। এক হাতে থাকা কফির মগে ছোট ছোট করে চুমুক বসাচ্ছে রবি। গায়ে তার পাতলা টি শার্ট, পরনে 3/4 প্যান্ট, সিল্কি চুলগুলো বাতাসে উঠছে। শশী নিঃশব্দে রবির থেকে 3 হাত দূরত্ব রেখে বসলো। রবি আপন মনে কফি খাচ্ছে আর আগুন নেই শুকনো কাঠ আর পাতা দিচ্ছে। সে নির্বিকার, যেন আশেপাশে আর কেউ নেই। শশী ভালো করে পর্যবেক্ষণ করে তাকে, অতঃপর বলে ওঠে, কয়টা বাজে? রবি হাতের সময় মাপার যান্ত্রিক যন্ত্রের দিকে চোখ বুলিয়ে শুধালো। এখন সময় 7:23। নীরব হলো শশী। এই মুহূর্তে তার পাশে বসে থাকা যুবকটিকে তার রহস্যময় লাগছে। পুরো দুনিয়াটা ছেড়ে এ লোক কিনা জঙ্গলে একটা ঝিন্ন ঝাড়ন কুড়ে ঘরে থাকে। ট্রিপে গেলে তো মানুষ বিভিন্ন গ্রুপের সাথে যায়, তাহলে? কৌতূহল দমিয়ে রাখতে না পেরে শশী প্রশ্ন ছুড়ল। আপনি এখানে একা থাকেন? কি করেন এখানে? ঘুরতে যদি আসেন তাহলে আপনার বন্ধু বান্ধব কোথায়? একা কেন? ভয় লাগে না? আর এই কুড়ে ঘর কার? এটাতে থাকেন আপনি? কিন্তু এই জনমানবহীন জঙ্গলে এই বাড়ি কে বানালো? তার চেয়ে বড় কথা, এখানে কাঠ, টিন, বেড, আলমারি আনলো কিভাবে? হাও? শশীর কৌতূহল দেখে নীরবে মনে মনে হাসলো রবি। ভাবলেশীন ভাবে শুধালো। কারণ ক্রিমিনালের সাথে কেউ থাকে না, কিন্তু তোমার কপাল খারাপ, এই মুহূর্তে তুমি ক্রিমিনালের সাথে বসে আছো। একটু অবাক হলো না শশী, বরঞ্চ বলল, হ্যাঁ, নাইস জোকস। বিস্ময়ের চোখে তাকালো রবি। এই মেয়ে তাকে বিশ্বাস করে বসলো কিভাবে? এতটাই সহজ? বিশ্বাস করলে আমায়? শশী নির্বিকার ভাবে বলল, আপাতত এখানে আপনি ছাড়া কেউ নেই, তাই বিশ্বাসটা এমনি এমনি চলে আসছে। হাসলো রবি। আগুনে একটা ছোট্ট কাঠ দিয়ে বলল, দুনিয়াটা এত সহজ না। তুমি এখন স্বপ্নের রাজ্যে আছো বিধায় বাস্তবতা চোখে পড়েনি। এত সহজে কাউকে বিশ্বাস করতে নেই। পৃথিবীর সবাই বিশ্বাসঘাতক, স্বার্থপর। কিছু বলল না শশী। হ্যাঁ, বাস্তবতা কখনো উপলব্ধি করেনি সে, তাই বলে মানুষ চিনতে কখনোই ভুল করবে না। রবিকে সে ঠিকই চিনতে পেরেছে। কথা বাড়লো না, চুপচাপ রাতের মুহূর্তটা উপভোগ করতে লাগলো। আচ্ছা, পাপা কেমন আছে? কি করছে এখন? নিশ্চয়ই তাকে না পেয়ে চিন্তা করছে, অস্থির হয়ে আছে। মন ক্ষুণ্ণ হলো তার। রবিকে বলল, আপনার কাছে মোবাইল আছে? একটু দিবেন, পাপার সাথে কথা বলবো। তাছাড়া চোখে তাকালো রবি, শুধালো। হ্যাঁ, তোমার জন্য এখানে নেটওয়ার্ক এসে বসে আছে। প্রতি উত্তর করল না শশী, তপ্ত শ্বাস ফেলল। এই মুহূর্তে এমন দুশ্চিন্তা করে মুহূর্তটা নষ্ট না করাই ভালো। মাথা থেকে সকল প্রকার চিন্তা ঝেড়ে ফেলে মনোযোগ দিল জ্বলন্ত আগুনে। রবি 2 প্যাকেট নুডলস বের করে ছোট্ট পাতিলে ঢেলে সিদ্ধ করলো। তারপর 2টা বাটিতে ঢেলে দুজন তৃপ্তি সহকারে খেলো। রবি শশীকে ঘরে ঘুমাতে বলল। বাইরে ঘরের পাশে পাহাড়ের শেষ প্রান্তে বাঁশের মাচার মাঝে সে রাত কাটাবে বলে ঠিক করলো। এমনিতেও খোলা আকাশের নিচে ঘুমিয়ে তার অভ্যাস আছে। শশী কিছু না বলে চুপচাপ ঘরের দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লো। রবি মাচার মাঝে শুয়ে পড়লো, নীল আকাশের তারাগুলো দেখছে। মনে মনে গান বাজতেই কণ্ঠস্বরে সুর নিয়ে আসলো। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে, পুষে রাখবো রাখবো রে বন্ধু, তোমায় যতনে। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না। ও আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না।
কাছে আইসো আইসো রে বন্ধু, প্রেমের কারণে ভালোবাইসো বাইসো রে বন্ধু, আমায় যতনে। ইজি চেয়ারে গায়ে নিয়ে চিন্তিত মুখে বসে আছে ডক্টর সৌরভ। এক হাতে তার সিগারেট, যা থেকে ভ্যাপসা গন্ধ আসছে। সামনে তার ছোট্ট টি টেবিলের উপর মদের বোতল রাখা, একের পর এক প্যাক গিলছে আর সিগারেটে টান দিচ্ছে। তার পাশে বেতের মোড়ায় বসে আছে ইন্সপেক্টর ইকবাল। মনের মাঝে তার অস্থিরতা বিরাজমান। সোহরাবের সাথে তার কলেজে পরিচয় হয়, সেই থেকে আজ অব্দি তাদের পথ চলা। জীবনের সুখ দুঃখ একে অপরের সাথে ভাগাভাগি করে নিয়েছে দুজন। ভার্সিটিতে শিশিরের সাথে পরিচয় তাদের। শিশির যখন ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছিল তখন সোহরাব অনেক ভেঙে পড়ে গিয়েছিল। এক হাতে সে সোহরাব আর ছোট্ট 6 মাসের শিশু শশীকে আগলে রেখেছিল। বহু কষ্টে বন্ধুকে শক্ত করেছিল। আর আজ আবার শশীর নিখোঁজে সোহরাব ভেঙে পড়েছে। সোহরাব আবার এক প্যাক গিলতে গ্লাস হাতে নিতে গেলে ইকবাল হাত ধরে থামিয়ে কপট রাগ দেখিয়ে বলে, থামবি তুই? এমন ভান ধরেছিস যেন 101টা ছ্যাঁকা খেয়ে বসে আছিস। সোহরাব ইকবালের হাত সরিয়ে বলল, তুই বুঝতে পারছিস না, আমার কলিজার টুকরা শশী আমার পাশে নেই, খুঁজে পাচ্ছি না তাকে। ইকবাল বলল, ভাই, গার্ডদের কাছ থেকে যা শুনলাম, শশী ওদের বোকা বানিয়ে ইচ্ছে করে পালিয়েছে। এই বয়সে মেয়েরা স্বাধীন হতে চায়, একা নিজের ইচ্ছা মতো ঘোরাঘুরি করতে চায়। আমার মনে হয় শশী তাদের ফ্রেন্ডের সাথে ট্রিপে গেছে। দেখবি 2 দিন পর ট্রাভেল শেষ হলে চলে আসবে। রেগে গেল সোহরাব, চেঁচিয়ে বলল, ট্রিপে গেছে মানে কি? আমাকে বললে আমি নিয়ে যেতাম না। একা গেল কেন? যদি কোনো ক্ষতি হয়? এটাই তো তোর সমস্যা। তুই নিয়ে গেলে সাথে এই 3 হাম্বাকেও সাথে লাগিয়ে দিবি। শশী সব পছন্দ করে না। ভয় হয় আমার। শিশিরও আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমার জীবনে তুই আর শশী, তোদের হারাতে পারবো না আমি। নিপল ইকবাল। সৌরভকে বুঝিয়ে লাভ নেই, সে কিছুতেই বুঝতে চাইবে না। ফুস করে তপ্ত শ্বাস ফেলে টেবিলের থেকে মদের বোতল, গ্লাস আর সিগারেটের প্যাকেট ছড়িয়ে ফেললো। তারপর সৌরভকে ধরে সামলানোর চেষ্টা চালালো। স্নিগ্ধ কুসুম কোমল আকাশ, বাতাসে চারপাশ হাস্যোজ্জ্বল করে রেখেছে। সূর্য পূর্ব আকাশে উঁকি দিয়ে রোদ চারপাশে ছড়িয়ে আলোকিত করে রেখেছে ধরণী। পিটপিট করে তাকালো শশী। পশ্চিম পাশের জানলা খোলা রেখেছিল রাতে। যদিও প্রথমে ভয় ছিল, পরক্ষণে রাত্রির সুন্দর চাঁদ দেখে ভয়ের রেশ একদম কেটে গেছে তার। জানলার পাশে দাঁড়িয়ে মন ভরে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। দূর দূরান্তের ছোট বড় পাহাড়গুলো এখান থেকে পিপীলিকার ন্যায়। এলোমেলো চুলগুলো পশ্চিমা বাতাসে উঠছে। দরজা খুলে আশেপাশে তাকিয়ে রবিকে খুঁজতে লাগলো। না, কোথাও পেল না। শশী বেশি পাত্তা না দিয়ে কলস থেকে পানি নিয়ে চোখ মুখ ধুয়ে নিল। উত্তর পাশে থাকা বাঁশের মাচার উপর গিয়ে বসলো। প্রকৃতি দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে গেল তা বুঝতে পারেনি। রবি এসে শশীর পাশে বসলো। শশী প্রশ্ন ছুড়ল, কোথায় গিয়েছিলেন? রবি ফল কাটার ছুরি দিয়ে আপেল কাটতে কাটতে জবাব দিল, একটা গর্ত খুঁড়ে এলাম, তোমাকে মেরে সেখানে পুঁতে দিয়ে আসবো। উচ্চস্বরে হেসে ফেলল শশী। হাসি যেন তার থামছেই না। রবি তাকে দেখতে লাগলো। হাসলে দুগালে ছোট করে লম্বা টুল পড়ে। হাসি দিলে বা পাশের উপরের একটা গোছ দাঁত স্পষ্ট ভেসে ওঠে। রবি চোখ সরিয়ে নিল। শশী হাসিতে মুখ কুঁচকে বলল, ভালো মজা করতে জানেন আপনি। এই আপনার নামটাই তো জানা হলো না, কি নাম আপনার? রবি এক পিস আপেল শশীকে দিল, তারপর নিচে মুখে নিয়ে বলল, শাহরিয়ার চৌধুরী রবি। শশী আপেলে কামড় বসিয়ে বলল, রবি, সোম মঙ্গল বুধ শনি রাখেননি কেন? এর আগে দোষ করেছিল। দাঁতে দাঁত পিষে তাকালো রবি। কপট রাগ দেখিয়ে বলল, রবি মানে সূর্য, এই নামটা কোনো বার না। শশী হেসে মজা করে বলল, সমস্যা নেই, আমি ডাকবো না। আজ কি বার? বৃহস্পতিবার। তাহলে আজ আমি বৃহস্পতি বলে ডাকবো। নামটা জোস। ধমকে উঠল রবি। খবরদার, এসব নামে আমাকে ডাকবে না, চুপচাপ খাও।
ঠোঁটে ঠোঁট টিপে হাসল শশী। চুপচাপ আপেলে কামড় বসিয়ে চিবুচ্ছে। বাতাস প্রবাহমান। শশীর পিঠ বারবার, চুলগুলো বাতাসে উঠছে। রবি আপেল খেয়ে শশীর হাতে শেষ টুকরাটা ধরিয়ে দিয়ে বলল, আমি নুডলস করে আনছি, বসো। তৎক্ষণাৎ শশী বলে উঠল, এখন আবার নুডলস? রবি উঠে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই দাঁড়িয়ে গেল। রুকুজকে প্রশ্ন করলো, তাহলে কি খাবে? শশী একটু ভেবে বলল, চিকেন স্যান্ডউইচ হলে ভালো হবে। মুহূর্তেই মাথায় আগুন দাও করে জ্বলে উঠল রবির। রেগে কটমট করে বলল, এখানে তো মহারানী আপনার জন্য রেস্টুরেন্ট খুলে বসে আছে মানুষ, তাই না? আর কি কি খাবেন বলেন, আমি আমার মাথা থেকে নিয়ে আসি। অপমানী মুখটা একটুখানি হয়ে গেল শশীর। সে এত গাধা কিভাবে হলো? এখানে এইসব ফাস্টফুড খাওয়ার কথা চিন্তা করা তো নেহাতি বোকামো ছাড়া কিছুই না। নিজেকে নিজেই 100 গালি দিয়ে মুখে হাসি টেনে বলল, আমি তো মজা করছিলাম। আমি নুডলস খেতে পারি, নিয়ে আসুন। দাঁতে দাঁত চিবিয়ে তাকালো রবি। এই মুহূর্তে ইচ্ছে করছে মেয়েটার গালে গুনে গুনে 10টা চড় লাগাতে। চুপচাপ স্থান প্রত্যাখ্যান করলো। এখানে থাকলে নির্ঘাত সে আসলে চড় লাগিয়ে বসবে। খাওয়া শেষে দুজন পাশাপাশি মাচার মধ্যে বসে আছে। শশীর প্রফুল্লিত মনে গুনগুন করছে আর পা নাচাচ্ছে। চুলদার বাতাসে ভাসমান গুনগুন করা গান রবির কানে স্পষ্ট ভেসে আসছে। রবি বুকে হাত গুজে নীরবে শশীকে দেখছে। এই মেয়ের মাঝে কিছু একটা আছে, কিন্তু কি? তার তাকিয়ে থাকতে ইচ্ছে করে কেন? না চাইতেও চোখ বারবার তারই দিকে যাচ্ছে। বিরক্ত হলো নিজের উপর। দূরের পাহাড়ের দিকে তাকিয়ে বলল, তোমার মাঝে বাড়ি যাবার উত্তেজনা দেখছি না, পালিয়েটা দিয়ে এসেছো নাকি? অবাক চোখে তাকায় শশী। বলল, আপনি কিভাবে জানেন? রবি চোখ ছোট ছোট করে তাকালো। সে এমনি এমনি কথাটা বলেছে, আর এ দেখছি সত্যি হয়ে গেছে। বিস্ফোরিত ভিতরে দমিয়ে রেখে বলল, পালালে কেন? ফুস করে নিঃশ্বাস ফেললো শশী। গলার স্বর নামিয়ে বলল, আসলে আমি শুধু ক্যাফেতে ফ্রেন্ডদের সাথে ফুচকা খেতে যাব বলে প্ল্যান করেছিলাম। পাপা বাইরের খাবার পছন্দ করে না, তাই আমাকেও খেতে দেয় না। ক্যাফেতে গেলে আমার সাথে পাঠানো গার্ডগুলো পাপাকে জানিয়ে দেবে, তাই ওদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিলাম। ক্যাফের ভেতরে ফ্রেন্ডসরা অপেক্ষা করছিল। যেই আমি ক্যাফে যাব তখন কেউ মুখে রুমাল দিয়ে ধরে। যখন জ্ঞান ফিরে তখন ঘর বন্ধ রুমে নিজেকে পেলাম। সেখান থেকে বের হয়ে দেখি এই গহীন জঙ্গল। দৌড়ানোর সময় একটা গাছে মাথা ঠুকে আবারও জ্ঞান হারালাম। বাকি কাহিনী তো জানেন। রবি নীরবে চুপচাপ মনোযোগ সহকারে শুনলো শশীর কথা। তারপর বলল, তোমার বাবা দেখছি তোমার ব্যাপারে খুব সিরিয়াস। শশী অসন্তুষ্টি এনে বলে উঠল, হ্যাঁ, এতটাই সিরিয়াস যে ভার্সিটি পড়ুয়া মেয়ের পেছনে 3টা হাম্বার মতো গার্ড লাগিয়েছে। এসব আমার ভালো লাগে না। আমি অন্যদের মতো নর্মাল লাইফ লিড করতে চাই, নিজের মতো স্বাভাবিকভাবে বাঁচতে চাই। বাবা কেন আমাকে নিয়ে এমন করে বুঝি না। রবি প্রত্যুত্তরে কিছু বলল না, কারণ সে নিজেও এই ভোগে ভোগান্বিত। চুপচাপ বসে রইল। কিছু সময় পর আকাশ কালো মেঘে ঢেকে গেল। চারপাশে শীতল বাতাস জানান দিল কয়েকক্ষণের পর বৃষ্টি নামবে। তিমিরাচ্ছন্ন পরিবেশে বসে শশী অনেক প্রফুল্লিত। প্রসন্ন মনে বসে দূর আকাশের কাদম্বরী দেখতে লাগলো। আকাশ কাঁপিয়ে তীব্র বজ্রপাতের ধ্বনি ভাসছে। রবি উঠে দাঁড়িয়ে বলল, চলে আসো, বৃষ্টি নামবে। শশী দাঁড়িয়ে প্রসন্ন মনে হাস্যোজ্জ্বল চেহারায় বলল, আমি কখনো বৃষ্টিতে ভিজতে পারিনি বাবার জন্য, আজকে ভিজি, অনেক ইচ্ছে করছে। শশীর আবদার রবির কাছে বাচ্চা বাচ্চা লাগছে। এই মেয়ে নাকি ভার্সিটিতে পড়ে। মনে মনে হাসলো রবি। পরক্ষণে মাথায় আসলো বৃষ্টিতে ভেজার অভ্যাস না থাকলে নির্ঘাত জ্বর আসবে। এখানে কিভাবে কি করবে সে? তাই বারণ করে বলল, একদম না, বৃষ্টি ভিজতে হলে বাড়ি গিয়ে ভিজো, এখানে না, জ্বর আসবে পরে। শশী অনুনয় স্বরে বলল, প্লিজ আজকেই ভিজবো, প্রমিস জ্বর আসবে না। ধমকে উঠল রবি। না মানে না, এখনই ঘরে আসো। ক্ষুণ্ণ হলো শশীর মন। হাস্যোজ্জ্বল চেহারা গায়েব হয়ে বিষণ্ণতা ছেয়ে গেল। বিষণ্ণ মনে ঘরের দিকে পা বাড়ালো। রবি চুপচাপ দেখলো। ইস, এভাবে বলা একদম উচিত হয়নি। সে তো কোনো মেয়ের সাথে এভাবে কথা বলে না। আচ্ছা, মেয়েটা কি কষ্ট পেয়েছে? চোখ বন্ধ করে মাথার ঝাপটা মেরে আবারও চোখ খুলল। কষ্ট পেলে পা? খুশির ঠেলায় ভিজে পড়ে জ্বর উঠলে এখানে কিছুই করা সম্ভব না। ভাবতে ভাবতে
আকাশ কাঁপিয়ে ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হলো। রবি দ্রুত পা চালিয়ে ঘরে চলে আসলো। অম্বরের রং ফুটফুটে কালো, ঝুম বৃষ্টি আঁচলে ধরেছে ধরণীতে। শীতল বাতাস প্রবাহমান চারপাশে। পাহাড়ের সবুজ পাতাগুলো বৃষ্টিতে ভিজে চুপসে আছে। ভেজা মাটির ভ্যাপসা ঘ্রাণ ভেসে আসছে নাকে। দক্ষিণ পাশের জানলা দিয়ে এক হাত বাইরে রেখে বৃষ্টি ছুঁয়ে যাচ্ছে শশীর। প্রফুল্লিত মনে ভারী বর্ষণ দেখছে সে। চোখ তার খুশিতে চিকচিক করছে। বৃষ্টির পানি ছিঁড়ে ফোটা এসে ভিজিয়ে দিয়েছে শশীর হাত, মুখ আর শরীরের অংশ। বিছানায় বসে বুকে দুই হাত গুজে শশীকে এক মনে দেখছে রবি। কেন শশীর দিকে তাকিয়ে আছে সে জানে না, জানতেও চায় না। হঠাৎ শশী হাতে পানি নিয়ে রবির দিকে ছিটে দিল। বিরক্তিতে মুখে চ জাতীয় শব্দ করলো রবি। এক হাতে মুখ মুছে বলল, ফার্দার আমার সাথে এমন ফাইজলামি করবে না, এসব আমি পছন্দ করি না। শশী গায়ে মাখলো না কথাটা, পাল্টা প্রশ্ন ছুড়ল, আমি কেন এখানে আসছি সেটা বললাম, আপনি কিছু বললেন না। এখানে একা কি করছেন? এই ঘরটা কার? ঘরের আসবাবপত্র দেখে তো মনে হচ্ছে এখানে প্রায় মানুষের যাতায়াত হয়। রবি স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি বেশিরভাগ সময় এখানে একা আসি। কাউকে সাথে আনেন না কেন? ভয় লাগে না? একা আসি কারণ আমি একা সময় কাটাতে কমফোর্টেবল ফিল করি। শশী আবারও প্রশ্ন করতে যাবে তার আগেই তাকে থামিয়ে রবি বলল, আমি আর আমার ফ্রেন্ড সাকিব এই ঘরটা বানিয়েছিলাম। আগে এখানে আসলে সাকিব আসতো আমার সাথে। এই ঘরের খোঁজ আমি আর সাকিব ছাড়া কেউ জানে না। এখন তুমি? শশী জানালার পাশে হেলান দিয়ে জিজ্ঞেস করলো, তাহলে আপনার সেই ফ্রেন্ডকে নিয়ে আসছেননি কেন? কারণ সাকিব গত 3 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রবির সহজ সরল স্বীকারোক্তি। অবাক হয়ে যায় শশী, খারাপ লাগলো তার। অপরাধী ন্যায় তাকিয়ে বলল, আই এম সরি, এভাবে বলতে চাইনি। রবি ঘাড় নাচিয়ে বলল, আমি কিছু মনে করিনি। নীরবতা নেমে এলো দুজনের মাঝে। শশী বাইরে তাকিয়ে বৃষ্টি উপভোগ করছে। বৃষ্টির ছেড়ে ফোঁটা এসে ঘর কিছুটা ভিজিয়ে দিচ্ছে, সাথে হালকা ভিজছে শশীও। কুর্তির সামনের অংশ বিশেষ ভিজে গেছে প্রায়। বাইরে আকাশ কালো মেঘে ঢেকে আছে একদম। আকাশ আলোকিত করে বিদ্যুৎ চমকাচ্ছে। বাতাসে গাছের পাতারা নড়বড়ে। বৃষ্টির পানি চুয়ে চুয়ে পড়ছে পাতা থেকে। বৃষ্টি ভিজার প্রবল ইচ্ছে পোষণ করলো তার মন। এক পর্যায়ে নিজেকে দমিয়ে রাখতে না পেরে দৌড়ে বেরিয়ে আসে বাইরে। রবি সবেমাত্র চোখ বন্ধ করেছিল। শশীর দৌড়ানোর আওয়াজে চোখ খুলে তাকায়। তাকে বাধা দিতে উঠে এসে দরজার দাঁড়ালো, কিন্তু ততক্ষণে শশী একদম কাকভেজা হয়ে গেছে। প্রচন্ড রকমের বিরক্ত এলো রবির মাঝে। মাত্রা অতিরিক্ত ক্রোধের কারণে শরীর তার মৃদু কাঁপছে। ঘর থেকেই হাঁক ছাড়লো, এই মেয়ে ভিতরে আসো বলছি। শশী বৃষ্টির পানিতে নাচতে নাচতে উত্তর দিল, আমার নাম শশী, এই মেয়ে বলে ডাকা বন্ধ করেন। আর একটু পরে আসি, ভালো লাগছে অনেক। রবি দেখলো শশীকে, ভিজে আছে একদম। চুলগুলো গালে ঘাড়ের সাথে লেপ্টে আছে। দুহাত দুদিকে মিলে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে দাঁড়ালো শশী। এই মুহূর্তটা ক্যামেরা ফ্রেমে বন্দি করে নিল রবি। পরক্ষণে বাইরে এসে শশীকে খিচড়ে টান দিয়ে ঘরে নিয়ে এলো। কটমট চোখে তাকে থমকে উঠলো, ফাজিল বেয়াদব মেয়ে কোথাকার! বারণ করা সত্ত্বেও বৃষ্টিতে ভিজলে কেন? থাপড়াইয়া গাল লাল করে ফেলবো শয়তান মেয়ে। জ্বর আসলে ডক্টর শহর থেকে জঙ্গলে উড়ে আসবে। লাফিয়ে যে বৃষ্টিতে ভিজলে এখন পরবে কি? ভেজা কাপড় পরে থাকবে নাকি কাপড় ছাড়া? রবির কথায় প্রথমে অপমান বোধ করলেও শেষের কথায় লজ্জা পেল শশী। গাল লাল হয়ে এলো, কান গরম হলো তার। আসলে এতটা বোকা কেন সে? এখন কি পড়বে? এমনিতেই বৃষ্টির পানি ঠান্ডা ছিল, এখন শীত করছে। ভিজে কাপড় পরে থাকা সম্ভব নয়। তাহলে রবি এবার ভয়ানক রেগে আছে। এই মুহূর্তে তার ইচ্ছে করছে এই মেয়েটাকে থাপড়াতে। মাত্র 7 দিন একা সময় কাটাতে এসেছে এখানে, তাও আবার এই উটকো ঝামেলা এসে তো হাজির। এখন জ্বর বাঁধালে এই জঙ্গলে কি করবে সে? ইডিয়েট মেয়ে। এগিয়ে আলমারি থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে দিল, বলল, ফাজিল মেয়ে, এটা পরে আমাকে উদ্ধার করো। অকেজো আমরা কোথাকার! শশীকে কিছু বলার সুযোগ না দিয়ে রবি বেরিয়ে যায়। শশী মুখ হাঁ করে আহাম্মকের মতো তাকিয়ে আছে। কি বলে গেল একটু আগে? অকেজো আমরা? অপমান বোধ করলো সে। রাগে গিজগিজ করতে করতে দরজা লাগিয়ে জামা পাল্টে নিল।
ঘরের মাঝে রশি আগে থেকেই টানা ছিল, সেখানে কাপড়গুলো মেলে বিছানায় বসলো। ঢিলে ঢালা টি শার্ট পরে অভ্যেস আছে, কিন্তু ট্রাউজার একটু বড়, তাই পায়ের অংশ বিশেষ ভাঁজ করে নিল। হঠাৎ খেয়াল হলো রবি তো বাইরে। মুষলধারে বৃষ্টি কমলেও ঝিরিঝিরি বৃষ্টি আছে, ভিজে গেল না তো আবার? দরজার পাশের ছোট্ট জানলা খুলে মাথা বের করে ডাক দিল। হ্যালো, শনি রবি সোম, আসতে পারেন। রবি দক্ষিণ দিকে মাচার পাশে দাঁড়িয়েছিল। শশী ডাকে ফিরে আসে। মাথার উপর তার বড় কচু পাতার ডাল, এতে দিয়ে ছিঁড়ি বৃষ্টির পানি থেকে বাঁচার চেষ্টা করেছিল। ঘরে ঢুকে কোনো প্রকার টু শব্দ করেনি অব্দি। এমনকি এই ঘরে যে সে ছাড়া আরো একজন রমণী উপস্থিত, সেদিকে তার কোনো প্রকার হেলদোল নেই। নিজের মতো ঘরে থাকা শুকনো পাতা আর লকড়ি দিয়ে আগুন ধরালো। অতঃপর 2 কাপ চা বানিয়ে 1 কাপ শশীকে দিল। চুলার পাশে বসে রবি চা খাচ্ছে, শশী বিছানায় বসে খাচ্ছে। নীরবতা ভেঙে বলল শশী, কতদিনের জন্য এসেছেন? রবি কাপে চুমুক দিয়ে ছোট্ট করে উত্তর দিল, 7 দিন। আর কতদিন থাকবেন? 3 দিন। ক্ষুণ্ণ হলো শশীর মন। আর মাত্র 3 দিন? ইস, এখানে যদি সারা জীবনের জন্য থাকা যেত তাহলে কতই না ভালো হতো। আপা, রবি আগের মতো পাহাড়ে গেছে, এখন সেখানে আছে। আমরা কি যাব তাকে আনার জন্য? দরকার নেই, রবি নিজেই আসবে। গম্ভীর কণ্ঠে বলল রোজিনা চৌধুরী। বারান্দার চেয়ারে বসে পায়ের পর পা তুলে ব্যস্ততার সাথে পত্রিকার প্রথম আলো পড়ছে। গায়ে তার আকাশি রঙের সুতির জামদানির শাড়ি, 3/4 ব্লাউজের হাতা। খুব সাবলীলভাবে শরীরের সম্পূর্ণ অংশ ঢেকে শাড়ি পরেছে সে। 2 হাতের 5টি আঙ্গুলে স্বর্ণের মাঝে ডায়মন্ড বসানো রিং, কানে গলায় নাকে সেম ডিজাইনের ডায়মন্ডের জুয়েলারি। শৌখিনতার ভরপুর রোজিনা। বাড়ির অন্য সকল আসবাবপত্র দেখলে স্পষ্ট ভাসমান হবে সবার কাছে। টি টেবিলের ওপর থেকে কফির কাপে হাতে ছোট্ট চুমুক বসিয়ে আবার টেবিলে রাখলো। বিশ্বস্ত সেক্রেটারি মোর্শেদ বলল, আপা, রবিকে? সম্পূর্ণ কথা বলার আগেই তাকে থামিয়ে রোজিনা বলে উঠল, আমি শুধু রবি কোথায় আছে জানতে চেয়েছিলাম। আমার ধারণাই ঠিক হলো, তুমি যেতে পারো। আরো 2টা পেন্ডিং এ মিটিং আছে আপা, সেগুলো শিডিউল কিভাবে করব? আমি দেখে নিব। তুমি আপাতত বিকালের পেন্ডিং এ মিটিংটার জন্য ফাইলগুলো আবার রিচেক দাও। কোথাও যেন কোনো প্রকার ভুল না পাই। আমি সব কাজে নির্ভুল চাই আমার। মোর্শেদ মাথা তুলিয়ে হ্যাঁ সম্মতি দিয়ে স্থান প্রত্যাখ্যান করলো। রোজিনা পত্রিকা ভাঁজ করে টেবিলে রাখলো। কফির কাপ হাতে নিয়ে ইজি চেয়ারে হেলান দিয়ে বসলো। ছোট করে কাপে চুমুক বসিয়ে গম্ভীর মুখে ভাবতে লাগলো। রবিকে নিয়ে সে আর পারে না। সেটা দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে, বড্ড অবাধ্য হচ্ছে। এমন বাউন্ডুলের মতো উড়নচণ্ডী স্বভাবের হলে ভবিষ্যতের কি হবে? দিন দিন এমনভাবে চললে তো ভবিষ্যৎ অন্ধকার হবে রবির। সে তো শুধুমাত্র তার কথাই চিন্তা করে। সেই বা একা হাতে আর কতদিন এই প্রপার্টি সামলাবে? এবার দায়িত্ব ছেলের হাতে দিয়ে নিজেও তো শেষ বয়সে একটু শান্তিতে থাকুক। আপনজনের স্মৃতি আগলে নিজের মতো বাঁচুক শেষ সময়টা। রবি কি তার মায়ের কষ্টটা বুঝবে না? কবে কবে বুঝবে এই ছেলে? সারাটা দিন ভারী বর্ষণের উপরে কেটে গেছে। ঝুম বৃষ্টি, উত্তরের শীতল হাওয়ায় মন প্রফুল্লিত। রবি দরজার পাশে ছোট্ট টুলে বসে বাইরে তাকিয়ে কাটিয়ে দিল। শশী একবার বিছানার ধারে, আরেকবার পশ্চিম পাশে জানলার ধারে দাঁড়িয়ে মিষ্টি বিলাস দেখছে। মাঝে মাঝে তো একটা কথা বলছে, যার প্রত্যুত্তর রবি অতি সংক্ষেপে দিয়েছে। এখন রাত্রির প্রথম ভাগ। বিকেলে বৃষ্টি কিছুটা কমার পর, অর্থাৎ যখন ঝিরিঝিরি বৃষ্টি ছিল, তখন রবি বাইরে গিয়ে কিছু ফল জোগাড় করে এনেছে। যেহেতু এই স্থানে রবি আর সাকিব এখানে আগে আসতো, সেহেতু এই স্থানে থাকায় কোথায় কি পাওয়া যায় খুব ভালো করেই জানতো তারা। হালকা শীতের শীতল স্রোত বিলীন করতেই সন্ধ্যায় কফি আর কিছু শুকনো খাবার খেলো দুজন। রবি নুডলস করে ফল কাটলো রাতের খাবার হিসেবে। শশী আপাতত চুপচাপ বিছানায় পা তুলে বসে আছে। আজ সারাটা দিন নীরব ছিল, কথা না বলায় এখন পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। যদিও টুকিটাকি কথা বলেছিল, তাতে শশীর পোষায়নি। অবশেষে মুখ খুলল। আচ্ছা, আপনি থাকেন কোথায়? রবি ছোট করে উত্তর দিল, বাড়িতে।
আরে এটা তো জানি, মানে আপনি থাকেন কোথায়, জায়গার নাম? ধানমন্ডি। তুমি? বনানীতে। আচ্ছা, কিসে পড়েন? ঢাবিতে মাস্টার্স করছি। কোন সাবজেক্ট? আচ্ছা, গার্লফ্রেন্ড আছে আপনার? সে জানে আপনি এখানে আছেন? কিছু বলেনি? না মানে 7 দিন নেটওয়ার্কের বাইরে আছেন, আমি হলে তো কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলতাম। ভ্রু কুচকে তাকালো রবি। এই মেয়ে একটু কথার সুযোগ পেলেই কথা ঝুড়ি নিয়ে বসে পড়ে। এত কথা মেয়ে মানুষ বলতে পারি? ইয়া মাবুদ! ফুস করে তপ্ত শ্বাস ফেলল রবি। নুডলসের বাটি শশীর দিকে এগিয়ে দিয়ে নিজে খাওয়া শুরু করলো। শশী 1 চামচ নুডলস মুখে দিয়ে বলল, বলেন না। বিরক্ত হলো রবি, থমকে উঠল। এই মেয়ে, আর একটা কথা বললে তোমাকে এই পাহাড় থেকে ফেলে দিব। মুখ কালো করে তাকালো শশী, বলল, পাপা আকিকা দিয়ে আমার নাম সুশি রেখেছে, এই মেয়ে করবেন, নাম ধরে ডাকবেন। ওকে ফাইন, মশারি চলবে। চুপচাপ খাও। নুডলসের বাটি বিছানায় থপ করে রেখে কটমট করে বলে উঠল শশী। মস্কারি কে? আর পারল না রবি, হতাশার নিঃশ্বাস ফেলে বলল, আল্লাহর ওয়াস্তে বইন, তুই চুপ থাক। বৃষ্টিতে ভিজে আমার মাথা ব্যথা করতেছে, একটু রেহাই দে আমারে। চুপচাপ খা। শশী আগ্রহ নিয়ে বলল, আশ্চর্য, মাথা ব্যথা? আমি মাথা টিপে দেই? বাবা বলে আমি নাকি খুব ভালো মাথা টিপে দিতে পারি, ব্যথা সব গায়েব হয়ে যায়। হতাশ চোখে তাকালো রবি। এই মেয়ে একদম বাচাল, কথা বন্ধ হয়ই না। একে যেভাবেই হোক কালকের মধ্যে বিদায় করতে হবে। আর মাত্র 2 দিন আছি এখানে, এই 2 দিন একা কাটতে চাই আমি। বুক ভরে নিঃশ্বাস ফেলে বলল, তোমার পাপার কথা মনে পড়ছে না? কতদিন ধরে নিখোঁজ তুমি? আজকে নিয়ে 2 দিন। ও। সংক্ষেপে উত্তর দিয়ে খেতে লাগলো রবি। শশীও চুপ করে নুডলস উৎফুল্লিত মনে খাচ্ছে, যদিও তার নুডলস ভালো লাগে না। কি আর করার, পেটে চড়াতে তো হবে। খাওয়া শেষে দুজনে ইতস্ত বোধ করছে, বিশেষ করে শশী। কোথায় থাকবে এখন? বাইরে বৃষ্টি। গতকাল রাতের মতো তো আর বাইরে থাকতে পারবে না। এখানে একটাই বিছানা, যদিও একটু বড়। এখানে 2 জন মানুষ অনায়াসে ঘুমাতে পারবে, কিন্তু 2 জন ছেলে মেয়ে একই বিছানায় থাকা সম্ভব না। বৃষ্টির পানির জন্য মেঝে ভিজে কাদা হয়ে আছে, নিচে শোবার মতো অবস্থা নেই। রবি বলল, তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো। শশী প্রশ্ন করলো, আপনি কোথায় ঘুমাবেন? রবি গায়ে জ্যাকেট পরলো, একটা পাতলা শাল টাইপস চাদর শশীর দিকে দিল। সজাগ থাকবো, নিশ্চিন্তে ঘুমাতে পারো। শশী গায়ে শাল পেঁচিয়ে বলল, পুরো বিকেল তো আমি ঘুমালাম, কাল রাতেও বোধহয় আপনার ঘুম হয়নি, দিনেও না। এক কাজ করুন, আপনি প্রথমে কিছুক্ষণ ঘুমান, তারপর না হয় আমি ঘুমাই। শশীর কথাই প্রথমে রাজি হলো না রবি, কিন্তু শশীর প্যানের কাছে হার মেনে রাজি হলো ঘুমাতে। ঘুমানোর আগে বলল মাঝরাতে তাকে ডেকে দিতে। শশীও বাথরুমের মতো মাথা দুলালো। রবি বিছানায় উল্টো পাশ হয়ে ঘুমিয়ে পড়ল। শশী পশ্চিম পাশের জানলার কাছে টুল নিয়ে বসে আনমনে বাইরের হালকা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ দেখছে। এইভাবে বসে কাটিয়ে দিল প্রায় ঘন্টাখানিক। ঘুমে তার চোখ টুলছে, লাল হয়ে এলো চোখ জোড়া। পিছনে তাকিয়ে দেখে রবি ঘুমাচ্ছে। হালকা আওয়াজে ডাক দিল, রবি, এই মিস্টার, হ্যালো, শনি রবি সোম। রবি বেঘরে ঘুমাচ্ছে। কোনো প্রকার সারা শব্দ না পেয়ে শশী পিট পায়ে এগিয়ে রবির পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মুহূর্তেই তার চোখে ঘুম চলে এলো। ঘুমিয়ে গেল সে রবির পাশে। কোনো খোঁজ পেয়েছিস? অধীর আগ্রহভাবে বলল সোহরাব। দীর্ঘশ্বাস ফেলল ইকবাল। চেয়ারে বসে থেকে বলল, শশী এখন কোথায় আছে জানি না। শশীর ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারলাম তারা নাকি ক্যাফেতে যাওয়ার প্ল্যান করছিল। সবাই ভিতরে অপেক্ষা করছিল তাদের জন্য। শশীও ক্যাফেতে গিয়েছিল, কিন্তু কিন্তু কি? বল, থামলি কেন? কি রে, বল না, আমার মেয়ে কোথায়? উত্তেজিত হয়ে বলল সোহরাব। ইকবাল 1 গ্লাস পানি তার দিকে এগিয়ে দিয়ে বলল, রিল্যাক্স ইয়ার, এত উত্তেজিত হওয়ার তোর জন্য ভালো না। তুই ডক্টর হলে কিভাবে বলতো? ঘুষ টুস দিছিলে নাকি? পানি পুরোটা শেষ করে টেবিলে আওয়াজ করে রাখলো সোহরাব। অসন্তুষ্টিতে বলল, ইয়ার কি করিস না, বল। শশী ক্যাপের ভিতরে যাওয়ার আগে কেউ ওর মুখে রুমাল চাপা দিয়ে কিডন্যাপ করেছে। যদিও আমার মনে হচ্ছে এটা কি কিডন্যাপার না। যদি তাই হতো তাহলে আজ 2 দিন হলো এখন মুক্তিপণের জন্য কোনো কল করেনি। হতবাক হয়ে গেল সোহরাব।
ভাঙ্গা গলায় কাঁপা কাঁপা স্বরে বলল, মানে কি বলতে চাইছিস তুই? দেখ, 2 দিন হয়ে গেল কোনো প্রকার মুক্তিপণের জন্য কল আসেনি আমাদের কাছে। আমার মনে হচ্ছে শশী পাচারকারীদের হাতে পড়েছে। কেঁদে ফেলল সোহরাব, কান্নায় ভাঙ্গা গলায় বলল, দোস্ত, আমার মেয়েকে এনে দে, ওকে ছাড়া আমি বাঁচবো না, প্লিজ দোস্ত। ইকবাল বলল, ডোন্ট ওয়ারি দোস্ত, সিসিটিভি ক্যামেরা দেখে একজনকে শনাক্ত করেছি। কেলানি দেওয়ার পর জানতে পারলাম বান্দরবনে তাদের আস্তানা। আই থিঙ্ক ওরা শশীকে সেখানে নিয়ে গেছে। আমি জানার পর ফোর্স লাগিয়ে দিয়েছি। আরও কিছু ইনফরমেশন কালেক্ট করে কাল আমি যাব। দোস্ত, আমিও যাব, প্লিজ আমাকেও নিয়ে যা। অনুনয় স্বরে বলল সোহরাব। ইকবাল হেসে প্রত্যুত্তর করল, ঠিক আছে ইয়ার, কাঁদিস না। আয়, কাল সকাল সকাল বেরোতে হবে। ঘুমিয়ে পড়, না হলে দেরি হয়ে যাবে। উঠে দাঁড়ালো দুজন। কেবিন থেকে বেরিয়ে বেডরুমের দিকে পা বাড়ালো। রুমে এসে সোহরাব আলমারি থেকে মদের বোতল বের করলো। তা দেখে ইকবাল চেঁচিয়ে উঠল। শালা, এখন তুই মদ খাবি? সোহরাব এক গ্লাসে ঢেলে বলল, একটু খাবো, না হলে ঘুম আসবে না। ইকবাল রেগে বলল, তুই এখন খেতে বসলে আর উঠবি না। তোকে আমি চিনি, এটা রাখ, কাল সকালে বের হব। তুই এখন টালমাতাল হয়ে পড়ে থাকলে নিতে পারবো না তোকে। 1 গ্লাস খেলে কিছুই হবে না। রেগে গেল ইকবাল। এগিয়ে সোহরাবের কাছ থেকে বোতল আর গ্লাস নিয়ে রেখে দিল। তারপর সোহরাবকে বিছানায় বসিয়ে বলল, ঘুমা শালা, খবরদার মদ গেলে তোকে নিব না দেখিস। শশীকেও খুঁজে বের করবো না। সোহরাব বিছানায় চিত হয়ে শুয়ে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, ঘুমাচ্ছি, খাবো না, প্রমিস। শিশিরা শশীকে এনে দে, তোকে একটা সিগারেট খাওয়াবো, পেপসি দিব, চকলেট খাওয়াবো। শিশির আসলে আমি এইসব ছাইবাস খাবো না। বিড়বিড় করতে লাগলো সোহরাব। সব শুনতে পেয়ে দীর্ঘশ্বাস ফেললো ইকবাল। এই ছেলে পাগল হয়ে গেছে। শশীকে পেলে সোহরাবকে আবার ডাক্তার দেখাতে হবে চিকিৎসার জন্য। কিছু করার নেই। স্নিগ্ধ সকালে পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভাঙলো শশীর। আর মোড় ভেঙে নিজেকে ঘরে একা আবিষ্কার করলো। বিছানা থেকে উঠে হাত দিয়ে উঁচিয়ে চুলগুলো খোপা করলো। কলস থেকে পানি নিয়ে পশ্চিম পাশের জানলা দিয়ে মুখ ধুয়ে নিল। কাল সারা রাত বৃষ্টি হয়, আজকের পরিবেশ কিছুটা শীতল। শশী গায়ের শালটা দিয়ে মুখ মুছে নিল। পরনে তার রবির দেওয়া সেই টি শার্টটি একটু ঢিলাঢালা হওয়ায় শশী নিজের অংশ টেনে গিট্টু দিয়ে টাইট করে বাঁধল। নিজেকে ঠিকঠাক করে বেরিয়ে এলো বাইরে। মাচার পাশে দাঁড়িয়ে একটা চিকন বড় ডালের এক অংশ বিশেষ সরু করে কাটছে রবি। শার্ট খুলে কোমরে বেঁধে রেখেছে। কপালে তার ঘাম জমে আছে। চুলগুলো এক হাতে পিছনে ঠেলে আবার কাটতে লাগলো। শশী এগিয়ে তার পাশে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ল, এটা দিয়ে কি করবেন? রবি হাতে ছুরি দিয়ে ডালে আঘাত করতে করতে বলল, মাছ ধরবো। অবাক চোখে তাকালো শশী। প্রফুল্লিত হয়ে বলল, ওয়াও, এটা দিয়ে ধরবেন? কোথায় ধরবেন? রবি তেচরা ভাবে তাকালো। মাছ কোথায় ধরবে তাকে জিজ্ঞেস করছে? সিরিয়াসলি? এই মেয়ে বাচাল বই কি আহাম্মক বেশি। চোখ ফিরিয়ে কাজে মনোযোগ দিয়ে তেরা ভাবে বলল, গাছের মধ্যে উঠে। সিরিয়াসলি? কোন গাছে উঠে মাছ ধরবেন? কপাল কুঁচকে তাকালো রবি। বলল, এই মেয়ে পাগল হয়েছ নাকি? গাছ থেকে আবার মাছ ধরে কিভাবে? চোখ পাকিয়ে কথার পিঠে কথা ছুঁড়ে বলে উঠল শশী। এটা তো আমার আপনাকে বলা উচিত। আপনি নিজেই আস্ত পাগল, না হলে কেউ বলে গাছে উঠে মাছ ধরবে? আশ্চর্য লোক আপনি। বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল রবি। এই মেয়ে এত পরিমাণের বেশি কথা বলেছে, তাকে অস্কার দেওয়া উচিত। রবি ঘরে এসে শশীকে শুকনো খাবার দিল। পানি গরম রাখায় বোতল থেকে পানি ঢেলে তার মাঝে ফিল্টন করে চা বানিয়ে দিল। শশী আপন মনে টোস্ট আর চা খাচ্ছে। রবি মাছ ধরার জন্য যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নিল। পরনে তার কালো টি শার্টের ওপর নীল শার্ট। চুলগুলো কপালে পরে দুল খাচ্ছে। কাজ করছে বিধায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। কয়েকটা ভাঁজ পড়ে আছে কপালে। চোখ সরাও বেহায়া মেয়ে। একটা ছেলের দিকে এভাবে তাকিয়ে থাকে কেউ? ফাজিল বেয়াদব মেয়ে। শশী টোস্টে কামড় বসিয়ে আপন মনে রবিকে পর্যবেক্ষণ করছিল। রবির কথায় ভেবাচেকা খেয়ে খুব খুব করে কেসে উঠল। নিজেকে সামলে বলল, এত ভাব নিয়ে লাভ নেই। হ্যাঁ, আপনি এতটাও আহামরি সুন্দর না যে বেহায়ার মতো আপনার দিকে তাকিয়ে থাকবো।
শশীর অগোচরে নীরবে হাসলো রবি। এই মেয়ের সাথে কথায় কেউ পেরে উঠবে না। রবি হাতে লাঠিটা নিয়ে দাঁড়াতেই শশী বলে উঠল, আরে একা যাবেন নাকি? আমাকে নিয়ে যান, আমিও আসছি। ওয়েট, খাওয়া শেষ আমার। রবি দাঁড়িয়ে বলল, যেতে পারো একটা শর্তে, একটাও ফালতু কথা বলতে পারবে না। শশী বিছানা থেকে উঠে দাঁড়িয়ে নিজেকে ঠিক করে বলল, শশী ইমতিয়াজ কখনো ফালতু বলে না। বলেই বেরিয়ে গেল। রবি একদম বোকা বনে গেল। এই মেয়ে পাগল। উঁচু পাহাড়ের দৃশ্য বরাবরই আকর্ষণীয়। বাতাস বইছে চারপাশে। বাতাসের সাথে শশীর চুল দুল খাচ্ছে, নাড়ছে। রবি হাতের ডালের মাধ্যমে সামনে ঝোপঝাড় নেড়ে নেড়ে এগোচ্ছে। শশীও হাতের ডাল মাটিতে ভর দিয়ে নেচে নেচে এগোচ্ছে সামনে। কাল রাতে বৃষ্টি হওয়ায় সত্ত্বেও মাটি শুকনো। মাটির গভীরত্ব পানি শুষে নিয়েছে। গাছের ডালপালা ভিজে চুপসে আছে। মাটিতে পড়ে থাকা পাতাগুলো পিছলে দিচ্ছে। তাই ডাল দিয়ে নিজেদের ব্যালেন্স রাখার চেষ্টা করছে দুজন। পাহাড়ের ওপর থেকে প্রায় মিনিট 20 হাঁটার পর অবশেষে কাঙ্ক্ষিত স্থানে এলো দুজন। শশী চোখে মুখে বিস্ময়কর রেখে তাকিয়ে আছে ঝর্ণার দিকে। ছোট ঝর্ণা হওয়ায় রিস্কের ব্যাপারটা সামান্য। রবি তার কোমরে বাঁধা শার্ট, জুতা, ঘড়ি খুলে একটা পাথরের উপর রাখলো। খুব সাবধানতার সাথে পাথরে পা রেখে পানিতে নামার চেষ্টা করলো। কাল বৃষ্টি হওয়ায় পাথর সহ ভিজে একাকার। তার উপর ঝর্ণার পানিতে পাথরের উপর শৈবাল জমা আছে। ভুলবশত পা পড়লে পিছলে পড়ার সম্ভাবনা বেশি। শশী একটা পাথরের উপর বসে রবির কাজ মনোযোগ সহকারে দেখছে। রবি হাঁটুর নিচ অবধি পানিতে নেমে নীরবে দাঁড়ালো। খুব চতুরতার সাথে আশেপাশে দেখে মাছের অনুসন্ধান চালালো। তখন শশী উপর থেকে চেঁচিয়ে উঠল, হ্যালো মিস্টার, একটা রুই মাছ ধরবেন? আমার খুব প্রিয়। বিস্মিত চোখে তাকালো রবি। বলে কি এই মেয়ে নির্ঘাত পাগলাগারদ থেকে পালিয়েছে? নয়তো এত বড় মেয়ের জন্য কেউ 3-3টে গার্ড রাখে? রবিকে তাকিয়ে থাকতে দেখে শশী আবার চেঁচিয়ে উঠল, আমার দিকে তাকিয়ে আছেন কেন, বেহায়া লোক কোথাকার? আমি অনেক সুন্দরী, জানি। এভাবে তাকিয়ে থাকতে হবে না, মাছ ধরেন। বিরক্ত হলো রবি। দাঁতে দাঁত পিষে বলল, দয়া কইরা বোন তোর মুখটা বন্ধ রাখ। কিন্তু শশী তো শশী, সে আবার মুখ বন্ধ রাখবে? কথার বুলি চালিয়েই গেল। আমি আপনার কোন জন্মের বোন লাগি? দেখেন শনি রবি সোম, রাস্তাঘাটে বোন বোন ডাকবেন না। একটা বোর বয়সী মেয়েকে বোন ডাকতে লজ্জা করে না? নিজের এমন কথায় নিজে ভ্যাবা চেকা খেয়ে গেল শশী। রবি চোখ ছোট ছোট করে তাকালো, বলল, বউ বয়সী? তোমার মতো বাচাল মেয়ে যার কপালে, সে বেচারা নির্ঘাত বংশের বাতি জ্বালানোর আগেই পরপারে চলে যাবে। বেচারার কপাল খারাপ। রাগে রিনঝিনিয়ে উঠল শশীর শরীর। বলল, লিসেন, যার কপালে আমি আছি তার মতো এত ভাগ্যবান এই দুনিয়াতে একটাও খুঁজে পাবেন না। হাই। রবি ভিড় করে বলল, হ, কত ভাগ্যবান সেটা তোর সাথে একদিন থাকলেই বুঝতে পারবে। তারপর সিরিয়াস হয়ে শশীর উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, দেখো মশারি, আর একটাও কথা বলবে না। কথা বললে মাছ ধরতে পারবো না। চুপচাপ বসে থাকো। মশারি বলায় শশী আবারও চেঁচালো, শনি রবি সোমবার, খবরদার আমাকে মশারি বলে ডাকবেন না, না হলে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করব আমি। ধৈর্যহারা হয়ে রাগে হাতে থেকে লাঠিটা ছুঁড়ে মারলো রবি। দাঁতে দাঁত চিপিয়ে বলল, তোকে এখন পানিতে চুবাবো আমি, মেরে মাটিতে পুঁতে ফেলবো। দাঁড়া তুই। সিরিয়াসলি রবিকে এগিয়ে আসতে দেখে শশী আহ বলে উঠে দাঁড়ায়। 1 পা 2 পা করে দৌড় লাগায়। তাকে দৌড়াতে দেখে রবিও পিছু নেয়। শশী আর্তনাদ করে বলতে লাগলো, ভাই আমার কলিজা, দয়া করে এমন করো না। আমার এখনো বিয়ে করা বাকি, বাসরও হয় নাই। জামাই আমার অল্প বয়সে বিধবা হয়ে যাবে। দেখো ভাই, আমার নাতি নাতির বিয়ে খাওয়া এখনো বাকি। প্লিজ ছেড়ে দে ভাই, কেঁদে বাঁচি। হাসি পেল রবির। শশীর পিছু দৌড়ে ধরে ফেললো তাকে। এক হাতে টেনে পানির কাছে আনতে আনতে বলল, বিয়ে করে ভালোই শখ দেখছি। বাসর বাকি, নাতি নাতনির বিয়ে খাওয়া বাকি, ভালোই এনার্জি আছে। শশী নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই রবি জোরপূর্বক কোমরে হাত জড়িয়ে শশীকে পানিতে ফেললো। তৎক্ষণাৎ শশী পানিতে নাকানি চুবানি খেয়ে উঠল।
রবি উপরে পাথরে দাঁড়িয়ে হাতে হাত তালি দিয়ে উচ্চস্বরে হেসে ফেলল। শশী চুলগুলো পিছে ঠেলে দাঁতে দাঁত চিবিয়ে কটমট চোখে রবির দিকে তাকালো। এখানে পানি শশীর কাঁধ বরাবর পর্যন্ত। রবিকে পেটে হাত দিয়ে হাসতে দেখে শশীও আনমনে হেসে ফেলল। হাত দিয়ে পানির ছিটে ফোঁটা রবির দিকে দিতে লাগলো। রবি চেঁচিয়ে বলল, এই মেয়ে, খবরদার পানি ছিটাবে না, থামো। শশী থামলো না, খিলখিল করে হাসতে লাগলো। রবি দু হাত সামনে এনে পানি ছিটে ফোঁটা থেকে বাঁচার চেষ্টা করছে। হঠাৎ পায়ে কিছু একটা হ্যাঁচকা টান পড়তেই পানিতে ধরফড়িয়ে পড়ে যায় রবি। সেও নাকানো চুবনি খেয়ে উঠল। পানি থেকে উঠে মাথা এপাশ থেকে ওপাশ করে পানি ছেড়ে শশীর দিকে তাকালো। শশী এখনো প্রাণ খুলে আসছে। উপরের মাড়ির বাঁকা দাঁতের জন্য হাসিটা মারাত্মক সুন্দর লাগছে। চোখে মুখের পানির বিন্দু কণাতগুলো মুক্তোর ন্যায় চিকচিক করছে। শশীর হাস্যোজ্জ্বল চেহারা দেখে ভালো লাগলো রবির। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব করলো। হার্টবিট দ্রুততার সাথেই কয়েকটা মিস হয়ে গেল। হাই, প্রথম প্রেমের আভাস। পাহাড়ের উপর উড়ন্ত সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে। দূর দূরান্ত থেকে ভেসে আসছে প্রবল বাতাস। শীতল হাওয়ায় মন উজ্জাতন। আগুন জ্বলছে পাহাড়ের উপর। তার পাশে বসে আছে রবি ও শশী। দুজন প্রাণ খুলে হাসছে কিছুক্ষণ আগের ঘটনায়। পানিতে কিছুক্ষণ ইচ্ছে মতো জমিয়ে ফুর্তি করে কয়েকটা মাছ ধরেছিল। এইগুলো দিয়ে আপাতত দুপুরের খাবারের চাহিদা মেটাবে। রবি পাহাড়ের উপরের আশেপাশে থেকে শুকনো কাঠ আর পাতা কুড়িয়ে আনে। মাছ পুরানো হয়ে গেলে দুজন তৃপ্ত সহকারে খেয়ে নেয়। সূর্য মাথায় উপর থেকে হেলে পড়েছে পশ্চিম আকাশে। বিকালের সময় ছুঁই ছুঁই প্রায়। শশী মাথার উপর বসে দূরের পাহাড় দেখছে। রবি ঘরের দরজাতে হেলান দিয়ে শশীর দিকে তাকিয়ে রইল। এই মেয়ের মাঝে লুকায় তো কিছু আছে, মানতে হবে বস। এগিয়ে শশীর পাশে বসলে শশী মুচকি হেসে তাকায়। সেই হাসিতে আবার আটকে পড়ে রবি। এমনিতেই বাঁকা দাঁতের হাসি, আবার গালে লম্বা চুল। আরে, প্রেমে পড়ে যাবার মতো উপক্রম। শশী উল্লাসিত কণ্ঠে বলল, ট্রাস্ট মি, এর আগে কখনো এত সুন্দর মুহূর্ত উপভোগ করিনি আমি। ঢাকার বড় বড় ইট দালান দেখতে দেখতে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা হয়ে ওঠেনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিস্টার শনি রবি সোমবার। অসন্তুষ্টির চোখে তাকালো রবি। সিরিয়াস কথার মাঝেও এই মেয়ে ফাসলামি করে। প্রথম কথাগুলো ভালো লাগলেও শেষ কথাটা বিকৃতি করার বিরক্ত লাগলো তার। যত দোষ তার বাবা মায়ের। রবি ছাড়া দুনিয়াতে আর নাম ছিল না। এতই নামের অভাব ছিল। যদি অভাবই থাকতো তাহলে আমি না হয় বড় হয়ে নিজের নাম রাখতাম। মনে মনে যখন এইসব কথা আওড়াচ্ছিল তখন শশীরটাকে ধ্যান ভাঙে তার। ঢাকা ফিরবেন কবে? রবি শান্তভাবে উত্তর দিল। কাল চলে যাব। ক্ষুণ্ণ হলো শশীর মন। ইস, আরো কয়েকদিন থেকে গেলে কেমন হতো। এত সুন্দর জায়গা ছাড়তে ইচ্ছা করছে না তার। রবি শশীর মন খারাপের কারণ বুঝতে পারলো, কিন্তু কিছু বলল না। এমনিতেই 7 দিনের সময় নিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে সে। আজ 6 দিন। কাল ঢাকা ফিরতেই হবে। ফুস করে নিঃশ্বাস নিল রবি। দৃষ্টি রাখলো পাহাড়ে উড়ন্ত মেঘের উপর। দীর্ঘ 9 ঘন্টা জার্নির পর বান্দরবনে এসে পৌঁছালো সোহরাব আর ইকবাল। আগে থেকে রিসোর্টে রুম নিয়ে রাখায় কষ্ট করতে হয়নি। রুমে এসে দুজন ফ্রেশ হয়ে নিল প্রথমে। সোহরাব ফ্রেশ হয়ে বিছানায় হাতমরা হয়ে শুয়ে পড়ল। ইকবাল বলল, দোস্ত, তুই এখানে খাবি নাকি বাইরে গিয়ে? সোহরাব চোখ বন্ধ রেখেই বলল, ভালো লাগছে না আমার, শশীকে এনে দে। শশীর খোঁজ পেয়েছি আমরা, কিন্তু আপাতত খেয়ে নিতে হবে। সেই ভোরে 1 কাপ কফি আর হালকা নাস্তা করে বেরিয়েছি। তোর খালি পেটে থাকা রিস্ক, আর খেয়ে নে। আয়, খেয়ে নে, নাকি আমি রুমে খাবার প্যাক করে দিয়ে আসবো? আসছি আমি, তুই যা। বেরিয়ে এলো ইকবাল। খাবার অর্ডার করে টেবিলে চেয়ার টেনে বসলো। মোবাইল বের করে জরুরি ভিত্তিতে কল দিয়ে ব্যস্ত ভঙ্গিতে কথা বলতে লাগলো। চিন্তায় কপালে তার সূক্ষ্ম ভাঁজ পড়ে। সোহরাব এসে তার পাশে বসতে কল কেটে দেয়। খাবার আসার পর সোহরাবকে জোরপূর্বক খাইয়ে দেয় ইকবাল। নিজেও খেয়ে নেয়। শশীর সম্পর্কে প্রশ্ন করতেই ইকবাল বলল, ক্রিমিনালদের আস্তানা পাহাড়ের পাদদেশে, যেখানে
জনমানব শূন্য, সবাইকে আটকে রেখেছে পুলিশ। তাদের থেকে জানা যায় শশীকে সেখানে নিয়ে গেছিল পাচার করে দিতে, কিন্তু শশী সেখান থেকে পালিয়ে যায়। আমার মনে হচ্ছে শশী এখন কোনো সেফ জোনে আছে। তেতে উঠল সোহরাব, বলল, তুই এত ইজিলি কিভাবে বলতে পারছিস শশী সেভ আছে? সে এখনো নিখোঁজ। না পাওয়া অবধি আমি শান্তি পাচ্ছি না। অ্যাট এনি কস্ট আমি আমার মেয়েকে চাই ইকবাল। ইকবাল মাথা দুলালো, তারপর সৌরভকে শান্ত হতে বলল। আমি খোঁজ নিচ্ছি, ইনশাল্লাহ পেয়ে যাব। শান্ত হলো না সোহরাব, খাবারের প্লেট মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ইকবাল বলল, ভাই, ভাই আমার খেয়ে নে। তুই অসুস্থ হয়ে গেলে শশীকে কে খুঁজবে? আগে সুস্থতা জরুরি, খেয়ে নে। শশী শুনলে রাগ করবে। অসহায় চোখে তাকালো সোহরাব, চোখ তার লাল হয়ে আছে। মেয়ে রাগ করবে শুনে চোখের পানি টিস্যু দিয়ে মুছে খাবার চিবুতে লাগলো। গলায় দিয়ে খাবার নামছে না তার, তাও সে খাবে। মোট কথা, শশীর রাগা চলবে না। আকাশে মেঘ ডাকছে, কাঁপিয়ে উঠছে চারপাশ। পাহাড়ের উপরের পরিবেশ হওয়ায় সেখানকার বাতাসের বেগ তীব্র। শশী মাজার উপর বসে বসে পা দোলাচ্ছে, চুলগুলো বাতাসে উঠছে। রবি ঝর্ণার ধারে কলস দিয়ে পানি আনতে গিয়েছিল। পানি নিয়ে আসার সময় সফেদা পেয়ে 3টে সফেদা সাথে নিয়ে আসে। কলস ঘরের মধ্যে রেখে ছোট ফল কাটার ছুরি নিয়ে শশীর পাশে বসে। শশী তাকে দেখে প্রফুল্লিত মনে হাসে। এই হাসিতে যেন রবি আবারও মুগ্ধ হলো। একটা সফেদা কেটে 4 পিস করলো। অতঃপর দুজন একসাথে খেতে খেতে আকাশে উড়ন্ত সাদা মেঘের খেলা দেখতে লাগলো। শশী জিজ্ঞেস করলো, আপনি পালিয়ে এসেছেন কেন? রবি চোখ ঘুরিয়ে শশীর দিকে তাকালো। এতক্ষণে দুজনের মাঝে বেশ ভালো সাক্ষাৎ ও বন্ধুত্ব তৈরি হয়েছে। রবি বলল, আম্মু আমার ব্যাপারে একটু বেশি ডেসপারেট। তার ভাষ্যমতে আমি বড় হয়েছি, এসব ছেলে মানুষে আমার দ্বারা মানায় না, আর সকল প্রপার্টির দায়ভার আমার কাঁধে দিবে। কিন্তু আমি এখন ব্যস্ত লাইফ চাই না। আমি মুক্ত পাখির মতো ডানা ঝাপটে আকাশে উঠতে চাই। ট্রাভেল করা মম পছন্দ করে না, ভাবে ট্রাভেলে এসে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়। তাই আমি প্রায় সময় দেয়াল টপকে পালিয়ে ট্রিপে চলে আসি। বাড়িতে যাবার পর আন্টি কিছু বলে না? হেসে ফেলল রবি, বলল, প্রথম কয়দিন রাগ করে থাকে, কথা বলে না। আমি সামনে থাকা সত্ত্বেও চোখে দেখে না এমন ভাব নিয়ে থাকে। শশী আবারও প্রশ্ন করলো, রাগ ভাঙান কিভাবে? ওই যে প্রথম কয়দিন আম্মুর আঁচল ধরে ঘুরি, আম্মুর পছন্দের খাবার রান্না করি, যতক্ষণ না কথা বলে ততক্ষণ পিছু ছাড়ি না। এমনিতেই রাগ ভেঙে যায়। হাসলো শশী, আনমনে বলে উঠল, বাহ, আপনি খুব লাগি। রবি প্রতি উত্তরে হাসলো শুধু। শশী আবারও আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, আপনি ট্রাভেল প্রেমী? রবি খুব সাবলীলভাবে উত্তর দিল, হ্যাঁ, ছোটবেলা থেকে প্রকৃতির প্রতি আমার এক অদ্ভুত টান ছিল। প্রকৃতির এই সৌন্দর্য বারংবার আমাকে মুগ্ধ করে। আমি প্রকৃতির মাঝেই হারিয়ে যেতে চাই। ভেজা মাটির ঘ্রাণ, সদ্য ফোটা কচি পাতার খুশবু, পাখির ডাক, সব কিছুই আমার প্রিয়। ছোটবেলায় তো আমাকে ঘরে ধরে বেঁধেও রাখতে পারতো না। একবার গ্রামে দাদু বাড়িতে আম্মু আমাকে ঘরে বন্দি করে রাখে, যেন বাহিরে যেতে না পারি। কিন্তু আমি জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছি। হা হা হা। হাসলো রবি, সাথে শশীও। রবি হাসতে হাসতে আবার বলতে লাগলো, পরে যখন বাড়ি ফিরলাম সে কি মাইট দিল। তারপর স্কুল কলেজে থাকাকালীন আম্মুকে না জানিয়ে বন্ধুদের সাথে পিকনিকে চলে যেতাম। ভার্সিটিতে ওঠার পর সপ্তাহখানেকের জন্য পালাতাম, তবে কোনো সময় 7 দিনের বেশি বাড়ির বাহিরে থাকিনি। বাড়িতে ফেরার পর কিছু বলে না? বলে না মানে? তুমি বিশ্বাস করবে, আমি ভার্সিটিতে পড়েও আম্মুর হাতে বেতের মার খেয়েছি, শুধুমাত্র পালিয়ে যাবার কারণে। উচ্চস্বরে হেসে ফেলল শশী, হাসতে হাসতে বলল, এবার বাড়ি ফিরলে নিশ্চয়ই বেতের মার খাবেন। রবি চোখ ঘুরিয়ে এক মনে শশীর দিকে তাকালো। এক প্রকার ভালো লাগা কাজ করছে তার মনে। শশীর গালের টুল, বাঁকা দাঁতের বারবার মুগ্ধ হচ্ছে সে। পলকহীন ভাবে তাকিয়ে থাকে, আনমনে বলে উঠল, তোমার হাসিটা খুব সুন্দর শশী। হাসি থামিয়ে রবির দিকে তাকালো শশী, প্রত্যুত্তরে মুচকি হেসে বলল, সবাই বলে, কিন্তু আমার ভালো লাগে না বাঁকা দাঁতের জন্য। রবি যেন একটা ঘোরের মধ্যে আছে। এক হাত এগিয়ে শশীর কপালে পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে বলে ওঠে, সত্যি বাঁকা দাঁতের এই সুন্দর হাসিতে বারবার প্রেমে পড়তে বাধ্য। রবির চোখে চোখ রাখলো শশী, তাকিয়ে রইল কিছুক্ষণ।
রবি এক দৃষ্টিতেই শশীর দিকে তাকিয়ে আছে। হঠাৎ মেঘের তীব্র ডাকে দুজনের ধ্যান ভাঙে। লজ্জা পায় শশী, গাল লাল হয়ে আসে তার। কোনো রকমে নিজেকে সামলে আমি ঘরে যাচ্ছি বলে উঠে দাঁড়ায়। দ্রুততার সাথে পায়ের কদম ফেলে ঘরে চলে আসে। শশীর লজ্জা মাখা মুখ দেখে রবি আনমনে হাসলো। বুকের বাঁ পাশে হাত রেখে বলল, বা পাশের জায়গাটা তোমার উপর মুগ্ধ হয়েছে মেঘের রানী। সন্ধ্যায় গোধূলি আবিরে রাঙ্গানো পরিবেশ, সূর্য তার হলুদ লালচে আভা চারপাশ ছড়িয়ে মুখরিত করে রেখেছে। পশ্চিম আকাশে সূর্যের লাল রঙের রেশ স্পষ্ট ভাসমান। শশী গায়ে পাতলা চাদর পেঁচিয়ে গাছের খুঁটির উপর বসে আছে। তার ঠিক সামনে রবি বসে বসে কাঠ শুকনো পাতা দিয়ে আগুন ধরাচ্ছে। দুজনের হাতে কফির কাপ। শশী নীরবে কফির কাপে ছোট ছোট চুমুক বসাচ্ছে আর রবিকে পর্যবেক্ষণ করছে। আগুনের লাল আভা রবির মুখে পড়ে মোহনীয় লাগছে তাকে। এই মুহূর্তে শ্যামবর্ণের অধিকারী রবিকে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ লাগছে তার কাছে। আনমনে হাসলো শশী। রবি আগুন থেকে চোখ সরিয়ে শশীর দিকে তাকাতেই দেখে শশী তারই দিকে তাকিয়ে আছে। রবির চোখে চোখ পড়তেই শশী সেই মুগ্ধকর হাসি দিল একটা। রবি নিঃশব্দ চোখে তাকিয়ে রইল শশীর দিকে। শশী হাত থেকে কফির কাপ মাটিতে রেখে বলল, গান পারেন? রবি আগের মতোই তাকিয়ে থেকে বলল, হুম। একটা গান শোনানোর জন্য জোর করলো শশী। রবি প্রথমে নাকচ করলো, পরবর্তীতে রাজি হয়। শশী অধিক আগ্রহ নিয়ে তাকিয়ে রইল গান শুনবার জন্য। রবি আগুনে একটা শুকনো লাঠি দিয়ে গাইতে শুরু করলো। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। গানটা শেষ করে রবি চমৎকার একটা হাসি দিয়ে তাকালো। শশী ঠোঁটে ঠোঁট চেপে মুচকি হাসলো। মনের আনাচে কানাচে ভালো লাগা দোলা খাচ্ছে তার। রবিকে নিয়ে তার মনের সুপ্ত কোণে নতুন অনুভূতি তৈরি হয়েছে। তার মনে হচ্ছে এই গানটা রবি তাকে ডেডিকেট করে গিয়েছে। মুখে হাসি রেখেই বলল, অসাধারণ গেয়েছেন। রবিও প্রত্যুত্তরে মৃদু হাসলো, বলল, গানটার গভীরতা অনেক। আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? না, মানে এমনি জিজ্ঞেস করেছি। এমন একটা প্রশ্ন করে শশী নিজেই ব্যাককাল বনে গেল। রবি নীরবে উত্তর দিল, না, ট্রাভেল করতে করতে গার্লফ্রেন্ড নিয়ে ভাবার সময় হয়নি। সন্তুষ্ট হলো শশী, কিছু বলল না। হঠাৎ ঝিরিঝিরি কুয়াশার ন্যায় বৃষ্টি ঝরতে লাগলো। শশী আর রবি আগুন নিভিয়ে ঘরে চলে আসে। এখন দুজন পশ্চিম পাশের জানলার কাছে পাশাপাশি বসে আছে। পরিবেশের মাঝে রয়েছে পিন নীরবতা বিরাজমান। মৃদু বাতাস চারপাশে প্রবাহমান। বিশাল আকাশের থালার ন্যায় চারটা অসাধারণ লাগছে। জ্যোৎস্নার রাতটা মোহনীয়। শশী তার কথার ঝুলি খুলে বসে আছে। সে কখন থেকে একা একা এটা সেটা বলছে। রবিও মুগ্ধতার সাথে শুনছে সবটা। আশ্চর্যের ব্যাপার হলো, প্রথম দিনের মতো বিরক্ত লাগছে না সে, বরং খুব মনোযোগীয় সাথে শুনছে সব। রাত গভীর হতে লাগলো। রাতের খাবারের জন্য রবি নুডলস বের করলে শশী অসহায় কণ্ঠে বলল, আবার নুডলস? রবি হাসলো, উত্তর দিল, এখনই শেষবার, কাল সকাল সকাল বেরিয়ে যাব, তখন হোটেলে খেয়ে নিব কিছু। প্রসন্ন হওয়ার বদলে শশীর মন ক্ষুণ্ণ হলো। এত তাড়াতাড়ি দিন কেটে গেল কিভাবে? আরো কয়েকদিন থেকে গেলে কি হতো? রবি নুডলস করার শেষে শশীর পাশাপাশি বসলো। খাওয়ার সময় দুজনের একজনও কথা বলেনি। রবি খাওয়ার পর ব্যাগপত্র সব গুছিয়ে নিল। শশী বিছানায় বসে বিষণ্ণ মনে দেখছে সব। রবি শশীর মন খারাপের কারণ বুঝতে পেরেছে ঠিকই, কিন্তু সে আর কি বা বলবে। সবকিছু গুছানো শেষ হলে রবি শশীকে ঘুমাতে বলে বাইরে পা বাড়ালো।
বাইরে মাচার উপর বসলো সে। দূর আকাশের চাঁদের দিকে এক মনে তাকিয়ে আছে। আচ্ছা, শশীর সাথে কি এটাই শেষ পথ চলা? দেখা হবে না আর? আমি কি শশীর জন্য কিছু অনুভব করছি? তাহলে সেটা নাম কি? কেবল মুগ্ধতা নাকি ভালোবাসা? কিছুক্ষণ ভাবলো। ভাবনার মাঝে নিজের প্রশ্নের উত্তর নিজেই খুঁজে নিল। কিছু সময় পর শশী এসে তার পাশে বসলো। তারপর বলল,